প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। এই আইনটি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর জাফর হাসান রুবেল। অ্যাডভোকেট রুবেল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের দেশে দেওয়ানি যে মামলাগুলো হয়, এই অধিকাংশ মামলাই হচ্ছে জমি জমার সত্ত্ব এবং দখল নিয়ে। 2023 সালে যে গুরুত্বপূর্ণ আইনটি পাশ হয়েছে এবং অতি আলোচিত একটি আইন, যেটাকে আমরা বলছি ভূমি অপরাধ ও প্রতিকার আইন, এই আইনটি করার পিছনে উদ্দেশ্য কি ছিল সরকারের? মূলত এই আইনটা করার পিছনে মূল যে উদ্দেশ্য সেটা যদি বলতে হয় তাহলে আমাকে আগে ফ্ল্যাশব্যাকে যেতে হবে, অর্থাৎ পিছনে এই আইনটার উদ্দেশ্যটা কি, যে কেন আইনটা হলো। যেটা আমি বললাম যে সকল বিরোধের উদ্দেশ্য হচ্ছে জমির মালিকানা। সো দেখা যাচ্ছে যে আমাদের যে যখনই কোনো আইন হয়, যখন দেখা যাচ্ছে যে কোনো দেশের কোনো ম্যাটার নিয়ে খুব বড়ভাবে কোনো সমস্যা দেখা দেয়, তখনই সেই বিষয়টা আমাদের একটা আইনের প্রয়োজন হয়। এই আইনের পিছনে আমাদের আরেকটা আইন ছিল, সেটা হচ্ছে সিআরপিসির 467, 468, 471 দণ্ডবিধির এই সেকশনগুলো যখন আমাদের মানে এই অপরাধটা কাভার দেওয়ার জন্য যথেষ্ট মনে হয় নাই, অপ্রতুল ছিল, সে সময় আমাদের এই আইনটাকে নিয়ে আসা হয় এবং সেটা হচ্ছে 2023 সালে ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন। এই আইনটা করার পিছনে যে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই দেওয়ানি মোকদ্দমাগুলোকে, একটা দেওয়ানি মোকদ্দমা 15 থেকে 20 বছর একটা লম্বা সময় চলে। এই সময় চলতে যে এখানে প্রত্যেকটা পার্টি, বাদীও যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিবাদীও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে বিবাদী এবং বাদী যদি দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, একটা মামলা চলতে গিয়ে দেখা যাচ্ছে যে যে পার্টি মামলা করেছে সে তো মারা যায়, তার সন্তানরাও মারা যায়। সো এমন লম্বা একটা প্রসিডিউরের মধ্যে যখন একটা ভূমির একটা ম্যাটার নিয়ে যাওয়া হয়, তখন যারা নাকি এই ভূমি সংক্রান্ত ম্যাটারে যারা কুচক্রী মহল আছে, এই কুচক্রী মহলরা তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে একটা, যে এইভাবে মামলার যে দীর্ঘসূত্রতা, এইটার কারণে কুচক্রী মহল সুযোগ নেওয়ার চেষ্টা করে। এই সুযোগটা যেন নিতে না পারে, এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই আইনটা প্রণয়ন করা হয়েছে, যেন যে ব্যক্তি এই দ্রুত প্রতিকার দেওয়ার উদ্দেশ্য, যে ব্যক্তি কোনো ভূমি থেকে যদি উচ্ছেদ হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে একটা প্রতিকার, ইমিডিয়েটলি প্রতিকার, যেটা আমাদের ইতিপূর্বে সিআরপিসিতে ছিল 145। কিন্তু এই অনুযায়ী যদি আমরা যেটা বলে থাকি যে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি আমরা দখল উদ্ধারের মামলায় যাই, সেটি কিন্তু কয়েক বছর সময় লেগে যাবে। এক্ষেত্রে এই জন্য আমাদেরকে সেকশন 9 আছে, সেকশন 12 আছে, স্পেসিফিক্যালি ইফেক্টেড। সেকশন 9টা হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে সিআরপিসি সেকশন 9টা কেন, এটা হচ্ছে স্পেসিফিক্যালি ইফেক্টেড। স্পেসিফিক্যালি ইফেক্টেড। এই আইনটা কেন, জাস্ট হচ্ছে দখলটা উদ্ধার করার জন্য। 12 এ আপনার সত্ত্ব এবং দখল দুইটাই। এই 12 এবং 9 যদি আমরা অ্যাপ্লিকেবল যখন করতে যাব, তখন এটা কি হবে, সত্ত্ব এবং দখল দুইটাই প্রমাণের বিষয় হয়। দেখা যাচ্ছে যে আমাকে যখন আমি সেকশন 9-এ যাব, সুনির্দিষ্ট প্রতিকার আইনে, তখন একজন দখল আমার নিয়ে নিছে, কিংবা আমাকে দখল উচ্ছেদ করছে, দখল উচ্ছেদ করে আরেকজন দখল নিয়েছে, কিন্তু এই দখল নেওয়ার কারণে উনি তো দীর্ঘদিন, যতদিন মামলা চলবে ততদিন তো উনি দখলে থাকবে। তাহলে এই যে সুযোগটা, এই সুযোগটা এরপরে বারিত করার জন্য। কিন্তু এখানে যদি আমি আপনার আলোচনা একটু যুক্ত করি, যে আমাদের সিআরপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে 145 এর একটা প্রভিশন আছে, যেটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কোনো ব্যক্তি যদি কোনো স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ হতে পারে, সেই বিরোধটার ক্ষেত্রে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে 145 এর একটি মামলা করতে পারে। সেখানেও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত চাইলে যিনি দখলচ্যুত হয়েছেন 6 মাসের মধ্যে, তাকে আবার সেই দখলে ফেরত দিতে পারেন তাকে, সেটিরও কিন্তু সুযোগ রয়েছে। আবার কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। 145 মামলাটা আমরা যখন আদালতে দায়ের করি, সে সময় ওই মামলাটাকে আমাদের সাধারণভাবেই তদন্তের জন্য পাঠানো হয় এবং স্থিতি অবস্থা বজায় রাখার জন্য, স্থিতি অবস্থা বজায় রাখার জন্য বলা হয় থানাকে। তাহলে থানা পার্সু যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পার্টি ক্ষতিগ্রস্ত হবে। নাম্বার 2 হচ্ছিল, দেখা যাচ্ছে যে সহকারী কমিশনার, যে স্থানীয় যে সহকারী কমিশনার ভূমি আছে, তাকে দখল বিষয়ে একটা প্রতিবেদন দিতে বলা হয়। তাহলে এখানে দখল বিষয়ে প্রতিবেদনটা কখনোই সহকারী কমিশনার ভূমি সরাসরি দেন না। উনি কি করেন, ওনার যে সার্ভেয়ার আছে, সার্ভেয়ার মাধ্যমে ওখানে
ভূমিটা পরিমাপ করেন, তাহলে এই যে ভূমিটা পরিমাপ করলো, পরিমাপ করা হলো এবং পরিমাপের পরে যে রিপোর্টটা দিল, সেই রিপোর্টে কিন্তু আপনি ইমিডিয়েটলি একটা অ্যাকশনের যে ম্যাটারটা, যেটা এই আইনে স্পষ্ট বলা আছে যে 3 মাসের মধ্যে ম্যাটারটা আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই ম্যাটারটা কিন্তু আমরা পাচ্ছি না। এই সুবিধাটা আমরা 145 কোনোভাবেই পাচ্ছি না। 145 একটা মামলা যখন আমরা দায়ের করি, যেমন আমরা অনেক মামলা আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে 145 দায়ের করেছি, সেক্ষেত্রে কি হয়েছে যে একটা ম্যাজিস্ট্রেটের নিকট যখন আমরা একটা মামলা দায়ের করি, ফার্স্ট ডেটই আমাদের 2 মাস 3 মাস পরে দেয়। তাহলে এই যে 2-3 মাস, দেন আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সে আরও বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। সো তাকে এই 145 মামলাগুলো যে টেক কেয়ার, প্রপারলি একটা টেক কেয়ার, এই প্রপার টেক কেয়ারটা সে করতে পারবে না কোনোভাবেই, কেননা তাকে ডিসি সাহেবের অন্যান্য কাজগুলোও করতে হয়, পাশাপাশি তাকে 145 মামলা করতে হয়। তাহলে আমরা আদালতে যে যখন দেখি যে একদিন 2 মাস 3 মাস পরে একটা ডেট পড়েছে, তখন আমরা আদালতে যে দেখবো যে ওনারা আজকে অন্য কাজে ব্যস্ত আছেন বলে আদালতই করছেন না। তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আবার একটা 2 মাস পরে আবার বিশেষ আইনের প্রয়োজন ছিল এবং সেই প্রয়োজনীয়তার কারণেই সেটি সরকার উপলব্ধি করেছে এবং যারা আইন প্রণেতারা তারা সেটি সংসদে পাশ করেছে। এবং এটি কিন্তু অনেক আইনটি প্রণয়নের পূর্বে এটি নিয়ে আলোচনা হয়েছে, প্রণয়নের পরেও এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এটির কার্যকারিতা আপনি কতটুকু দেখছেন? এই ক্ষেত্রে আসলে 3 বছর হতে চললো। হ্যাঁ, 3 বছরের মধ্যে আসলে বেশ কিছু মামলা করার সৌভাগ্য আমার হয়েছে এই ম্যাটারে। দেখা যাচ্ছে যে রিসেন্ট যে লাস্ট যে কেসটা, সেক্ষেত্রে দেখা যাবে যে এক লোক তার একটা প্রপার্টি সে ক্রয় করেছে, সেখানে এই প্রপার্টিটার যে ম্যাটার, সেখানে সে ক্রয় করেছে 30% সম্পত্তি, জাস্ট এক্সাম্পল। কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা যদি সিএস থেকে, এসএ থেকে, আরএস থেকে দেখি, তাহলে যাদের কাছ থেকে সে ক্রয় করেছে সেখানে 17% সম্পত্তির বেশি সে পায় না। তাহলে এই যে 30% সম্পত্তি প্রপার্টি যে দাবি করে সে ক্লেম করলো, তাহলে এই ক্লেমের ক্ষেত্রে এই আইনটা যেমন ব্যবহার এবং অপব্যবহার 2 দিক থেকেই হচ্ছে। আর এই আইনটা সম্পূর্ণ আইন এই জন্য না যে এটার কিছু বিধিমালা প্রণয়ন করার কথা ছিল, সেটি এখনো প্রণয়ন করা হয়নি। সো এই বিধিমালাগুলো প্রণয়ন না হওয়া পর্যন্ত, ওখানে অবশ্য বলা আছে যে যদি বিধিমালা প্রণয়ন না হয় তাহলে 145-এর যে বিধিমালাগুলো আছে সে অনুসারে এই মামলাগুলো চলবে। তাহলে আমি ইতিপূর্বেই বলেছি যে 145-এর ক্ষেত্রে গেলে আমাদের কি সমস্যা হচ্ছে, আমাদের বলতে ক্লায়েন্টের কি প্রবলেম হচ্ছে, আমরা আদালতে কি সমস্যাগুলো ফেস করছি। সো এই প্রবলেমগুলো যদি আমরা ফেস করি, তাহলে আলটিমেটলি আমরা যে কোনো প্রবলেম ফেস করি না কেন, ক্লায়েন্ট তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে তো আদালতে এসে যে প্রপার রিমেডি, প্রপার টাইমে প্রপার রিমেডি, সেটা আমরা দিতে পারছিলাম না। সো এই জন্য এই আইনের যে বিধিটা প্রণয়ন করা কথা ছিল, এটা যত দ্রুত সম্ভব প্রণয়ন করে আইনটাকে চেষ্টা করা। কিন্তু আরেকটা জায়গাতে বলা আছে, এই 3 ধারাতে অবশ্যই একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে অন্য কোনো আইন যদি এই আইনের সাথে মানে বিরোধ হয়, তাহলে ফ্রেন্ডলি, সাংঘর্ষিক হলে এটা ফ্রেন্ডলি আচরণ করবে, বন্ধুত্বমূলক আচরণ করবে, এটা সাংঘর্ষিক কোনো আচরণ করবে না। এই সেকশন, এই ধারাটা, মানে এই 3 ধারাটা দিয়ে আমরা যেমন আগে যেমন 467, 468, 471, 135 এগুলো করতে পারতাম, এবং মানে এট এ টাইম আমরা এসআর একটা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আমরা 9, 12 এগুলো করতে পারতাম, মানে আমরা ওগুলো করতে পারবো, পাশাপাশি এই আইনটা আমরা ব্যবহার করতে পারবো। একটি আইনটি আসার আগে একটি আলোচনায় ছিল যে এই আইনটির একটি প্রতিবাদ্য স্বরূপ যেটা বলা হতো যে দলিল যার জমি তার, এই ধরনের একটি কথা বলা হতো। আসলে কি এই আইন কি দলিলের উপর কি যার নামে দলিল আছে তিনি তাকেই কি এই আইন অনুযায়ী জমির প্রকৃত সত্যবান লোক হিসেবে ঘোষণা করা হয়েছে? দলিলের বিষয়টাও ক্লিয়ার করতে হবে। যদি আমরা এখানে ফার্স্টে দলিল যার জমি তার, তাহলে দলিলের বিষয়টাকে ক্লিয়ার করতে হবে। আসলে দলিলে ওই পরিমাণ প্রপার্টি আছে কিনা, যেই পরিমাণ প্রপার্টির সত্ত্ব এবং মালিক পূর্বে যে ব্যক্তি দাতা ছিল ওনার ওই পরিমাণ সম্পত্তি আছে কিনা। এখন যদি ওই পরিমাণ সম্পত্তি তার না থাকে, তাহলে সেখানে আমাকে অবশ্যই ওই পরিমাণ প্রপার্টি পেতে পারবেন না। আমি প্রথমে এই আইনে অনেকগুলো অপরাধের ধারা, পেনাল অফেন্স সৃষ্টি করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে ভূমি সংশ্লিষ্ট যদি কোনো প্রতারণা করা হয়, এই আইনের শাস্তির বিধান কি রাখা হয়েছে? ভূমি সংক্রান্ত যে প্রতারণার বিষয়টা, সেটা 4 ধারায় বলা হয়েছে। সেকশন 4-এ, সেকশন 4-এ যে কথাটা বলা হয়েছে, সেখানে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে 7 বছর। এবং এই সেকশনটা এবং সেকশন 5 এই দুইটা সেকশনকে নন বেলেবল, জালিয়াতি, এই দুইটা সেকশনকে নন বেলেবল সেকশন রাখা হয়েছে। এবং মানে 3টা সেকশন হচ্ছে, 2টা সেকশন 4 এবং 5, এবং এই আইনে আরেকটা সেকশন আছে যেটা 17 নাম্বার সেকশনটা। এই 17 নাম্বার সেকশনে ওখানেও বলে দেওয়া আছে, যদি এই ধরনের অপরাধ যদি কেউ সহযোগিতা করে
তাহলে সেক্ষেত্রে কি হবে, এবং এই ধরনের অপরাধ যদি একাধিকবার কেউ করে, একের অধিকবার যদি করে, তাহলে সেক্ষেত্রে তার শাস্তিটা দ্বিগুণ হবে। এই অপরাধে যদি কেউ সহযোগিতা করে, তাহলে তাকে, এই যে দ্বিগুণের ম্যাটারটা বলছে, তাহলে এই জন্য 3টা নন বেলেবল সেকশন আমরা এখানে ধরে নেব, 4, 5 এবং 17। প্রতারণা, জালিয়াতি, এটির যদি একটু উদাহরণ আমাদেরকে দিতেন, ভূমি নিয়ে, ভূমি সংশ্লিষ্ট কি প্রতারণা ধরনের প্রতারণা বা জালিয়াতি হচ্ছে বর্তমানে? প্রতারণা হচ্ছে হলো আসলে বিষয়টা এমন যে আমার জমি না, বাট আমি জমি হিসাবে এটা দাবি করতেছি, মালিক হিসেবে দাবি, মালিক হিসেবে, জমির মালিক হিসেবে দাবি করতেছি। জি, এটা হচ্ছে এক ধরনের প্রতারণা। আবার যেমন জমিটা আমার, সেক্ষেত্রে তো আমাদের দণ্ডবিধির 419, 420-এ যাওয়ার সুযোগ রয়েছে। 420, 419-এ প্রতারণা, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই আইনটা ফ্রেন্ডলি ব্যবহার করতে বলেছে। আমি 3 ধারাটা একটু আগে বলেছি আপনাকে। তাহলে যেহেতু এই আইনটা ফ্রেন্ডলি ব্যবহার করতে বলা হয়েছে, এই জন্য আমাকে ওইটার সাথে আমার কোনো বিরোধ নেই, কিন্তু আমি এখানে রিমেডিটা ইমিডিয়েটলি পাচ্ছি। যেখানে আমার 420, 406 মামলা প্রমাণ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তো আমাকে এটা উদ্ধার করে দেবে না, যেটা সেকশন 8-এ আছে, যে আমরা এই যে আমাদের যে ভূমিটা, ভূমি থেকে যদি আমরা কোনোভাবে উচ্ছেদ হই, যেটা আমি পরবর্তীতে আপনাকে বলতাম, যে আমাকে যদি কোনোভাবে উচ্ছেদ করা হয়, তাহলে আমি ইমিডিয়েটলি নির্বাহী ম্যাজিস্ট্রেট কাছে একটা দরখাস্ত দাখিল করতে পারবো। উনি কি করবেন, উনি একটা আদেশ দিতে পারবেন উচ্ছেদের জন্য। মানে আমি দখল উদ্ধারের বিষয়টিতে যাচ্ছি, আমি যদি প্রতারণা বা জালিয়াতির যে বিষয়টা বলুন, এটার উদাহরণ যদি একটু দিয়ে তারপর আমরা ওই বিষয়ে চলে যেতাম। আমি প্রতারণার যে বিষয়টা বলছি, যে আপনি বলেছেন 420, 406 এর বিষয়, আর আমার বক্তব্য হচ্ছে 420, 406 আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যে ওই রিমেডিটা পাবো না, ওই রিমেডিটা পাবো না, যেটা আমরা এই আইনে পাবো, এই আইনে পাওয়া সম্ভব। এই 4 ধারায় 5 ধারায় যে রিমেডিটা আমরা পাবো, সেই রিমেডিটা আমরা ওই আইনে পাবো না বলেই আমাদেরকে এই আইনটা অ্যাপ্লাই করতে হয়। জালিয়াতির বিষয়টি আপনি যেটা বললেন, যে ভূমি জালিয়াতি করা হলে এই আইনে একটি দণ্ডনীয় অপরাধ, জালিয়াতি কি ধরনের হতে পারে? সেটি জালিয়াতি হতে পারে যেমন একটা দলিল, সেই দলিলের একটা অংশ, দলিল তো ঠিক আছে, দলিল নাম্বারটাও ঠিক আছে, ডেটও ঠিক আছে, বাট দেখা যাবে যে দলিলের একটা অংশের মধ্যে, যেই অংশটার মধ্যে তাদের, আমার কিছুদিন আগে একটা আমি এই সমস্যাটা পেয়েছি, একটা দলিল হয়েছে, সেই দলিলে সোজা সুন্দরভাবে লেখা, কিন্তু মাঝখানে একটা লাইন ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে টেম্পারিংটা করা হলো, তাহলে এই যে টেম্পারিংটা হচ্ছে, এই টেম্পারিংটার জন্য এই মামলায় এই সেকশন 5টা অ্যাপ্লিকেবল হবে, কারণ এখানে জালিয়াতি প্রতিবেদনের প্রয়োজন রয়েছে, জালিয়াতি হচ্ছে। এখন এই যে প্রতিবেদনটা, এই প্রতিবেদনটা আপনার হচ্ছে, যেহেতু এই ট্যাম্পারিং এর ম্যাটারটা প্রতিবেদন লাগবে, কিন্তু সবকিছুতে তো আমাদের প্রতিবেদন লাগবে না এই মামলাতে। যেমন আমাকে এখনই উচ্ছেদ করে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি স্থানীয়ভাবে থানার সহযোগিতা নিয়ে, আমার ওখানে কিছু, মানে আমাকে যে আমার সব পেপারস আছে, আমার পর্চা আছে, আমার দখল আছে, এবং দখল সংক্রান্ত বেশ কিছু বিষয়, যেমন বিদ্যুৎ বিল, পানির বিল, অন্যান্য যে খাজনা খারিজ, এগুলো সবকিছু আমি যখন দাখিল করতেছি, তখন এটা প্রমাণিত হইলো যে আমি ওই প্রপার্টিটা দখলে ছিলাম। তাহলে আমাকে দখল উচ্ছেদ করেছে, এটা আমার জন্য ধরে নেওয়া খুব সহজ, একজন ম্যাজিস্ট্রেটের জন্য এই জিনিসটা ধরে নেওয়া খুব সহজ। কিন্তু যখনই আমরা এই ব্যাপারে যখন শাশুড়িতে যাওয়ার আমাদের কোনো সুযোগ ছিল না, যেহেতু আমি ইমিডিয়েটলি, আমাকে যখন উচ্ছেদ করা হয়েছে, তখন বলেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যদি কোনো দরখাস্ত দায়ের করেন, তাহলে সেই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দাখিল করতে, আদেশ দিতে পারবেন সরাসরি তাকে তুলে দিয়ে আবার তাকে প্রতিস্থাপন করার জন্য। এক, দ্বিতীয়ত হচ্ছে সে পুলিশের সহায়তা নিতে পারবে, পুলিশের সহযোগিতা নিয়ে সে ওইখানে যে ব্যক্তি আগে দখলে ছিল তাকে পুনরায় দখলে পুনর্বহাল করতে পারবে, এবং ওইখানে সে নিষেধাজ্ঞাও দিতে পারবে যে 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 অবস্থায় আছে সে অবস্থাতেই থাকবেন। এটা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট করতে পারবেন। যেই ম্যাটারটা আগে কোনোভাবেই, এই যে স্ট্যাটাস কোড যে ম্যাটারটা, স্ট্যাটাস কোড ম্যাটারটা আমাদের 145 কভার করতো না, কেননা আমাদেরকে বলতো, সেটা তো 145 এ বলা আছে যে আর্জেন্ট বেসিসে পুলিশ প্রতিবেদনের আগেও চাইলে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট চাইলে স্থিতাবস্থা বা বজায় রাখার জন্য আদেশ দিতে পারেন। এইখানে এই স্থিতি অবস্থাটার সমস্যা আছে, কেননা উনি স্থিতি অবস্থা কোনোভাবেই দিতেন না, উনি রিপোর্টের জন্য অপেক্ষা করতেন, কিন্তু এই রিপোর্টের যে সময়টা, এই সময়কাল, এই যে উচ্ছেদ হওয়া ব্যক্তিটা, উনি কোথায় থাকবেন? কিন্তু আইনে তো বিধান রয়েছে যে দিতে পারে চাইলে, 145 আইনে বিধান আছেন, কিন্তু এইটা তার কখনোই ব্যবহার করতো না, কিন্তু এখন প্রয়োগটা হতো না, এখন প্রয়োগ হয়। এখন আমরা যে কোনো দখল যখন হয়ে যায়, কোনো প্রপার্টি যখন দখল হয়, তখন ইমিডিয়েটলি যখন আমরা দরখাস্ত দায়ের করি, তখন এই 4 ধারায় সেকশন 4-এ যখন আমরা দরখাস্ত দায়ের করি, তখন এই প্রসিডিউর। কিন্তু এখানে একটি বিষয় সুযোগ থাকতে পারে যে আইনের অপব্যবহার হওয়ার সুযোগ আছে কিনা, কারণ আপনি যখন তড়িৎ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে যান, সেটি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
যেমন একটি ভূমির সংক্রান্ত যে জালিয়াতি বা দখল সত্ত্ব মালিকানা সবকিছুই কিন্তু একটা সিভিল নেচারের হয়ে থাকে, যেখানে উভয় পক্ষ থেকে সাক্ষী নিয়ে আদালত ডকুমেন্ট তথ্য প্রমাণ বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত দেয়। এখানে কি সেটি যেহেতু সব সংক্ষিপ্তভাবে একটি সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, সেখানে কি আইনের অপব্যবহার হওয়ার সুযোগ রয়েছে কিনা? আইনের একটা জায়গায় অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনোভাবেই সে ল ব্যাকগ্রাউন্ডের না, সাধারণত আমরা ধরে নেই। তাহলে একজন ল ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি ব্যতিরেকে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন উনি পেপারসগুলো ওইভাবে আইডেন্টিফাই করাটা তার জন্য অনেকটা কঠিন। জুডিশিয়াল অ্যাসেসমেন্টটা যেভাবে হয় সেইভাবে করা পসিবল না, যেহেতু তার ল ব্যাকগ্রাউন্ডটা ল না। এই জন্য তার জন্য কিছু সমস্যা তো আমাদের হয়। কিন্তু এখানে আবার আপনি যদি অন্যদিকে দেখেন তাহলে ইমিডিয়েট প্রতিকার পাওয়ার জন্য তো আমাদের যে ব্যক্তিটা ভুক্তভোগী তাকেও তো ইমিডিয়েট কিছু প্রতিকার দেওয়া লাগে। সেক্ষেত্রে আমাদের দেওয়ানি কার্যবিধি সংশোধন করে দ্রুত মামলা নিষ্পত্তির বিধান অবশ্যই, সেটি করলে তো আমার মনে হয় যে আলাদা আইন না করে সেটি করলে আরো বেশি যথাযথ হতো। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে দেওয়ানি আইনটা যদি সংশোধন করা হয়, সেটা তো এর আগেও বহুবার আইন সংশোধন করে বলা হয়েছে দ্রুত নিষ্পত্তির জন্য, মামলাগুলো দ্রুত শেষ করার জন্য, বাট মামলা তো দ্রুত শেষ হচ্ছে না। কারণ একটা রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট, এটা কিন্তু সেট অ্যাসাইড করার এখতিয়ার হচ্ছে আদালতের। এখন একজন ব্যক্তি যদি একটি দলিল দিয়ে তার মালিকানা দাবি করে, এই দলিলটা সঠিক নাকি এটি বেঠিক এটি ঘোষণা করার এখতিয়ার কিন্তু দেওয়ানি আদালতের, সিভিল কোর্টে। যে পর্যন্ত সিভিল কোর্ট এই রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টটাকে ক্যান্সেল না করছে, ক্যান্সেলেশন না হচ্ছে, সে পর্যন্ত এটি কিন্তু বহাল থাকছে। এই আইনে তো এই ব্যাপারে বলা আছে 8(6) ধারাটা। 8(6) ধারাটায় বলা আছে যে যখন কোনো ইনজাংশন দেওয়া হবে, নিষেধাজ্ঞা দেওয়া হবে, সেই ক্ষেত্রে 8(6) ধারাটা অ্যাপ্লিকেবল কতটুকু সময়, যতটুকু সময় উচ্চ আদালত থেকে কোনো নিষেধাজ্ঞা না আসে। দ্যাট মিনস এখানে যে আপনার ইমিডিয়েটলি একটা অ্যাকশনে যে যাচ্ছে, সেই জন্য কিন্তু আপনার এক্সট্রা আরেকটা সুযোগ রেখে দিয়েছে যে দেওয়ানি আদালতে যখন স্যাটিসফাইড হবে যে ইনজাংশনটা যথাযথ না, সেক্ষেত্রে এটা বাতিল হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অনেক যিনি জমির প্রকৃত মালিক তাকে হুমকি দেওয়া হচ্ছে উচ্ছেদের জন্য, এক্ষেত্রে তিনি এই আইনে কিভাবে প্রতিকার পেতে পারেন? আসলে এই আইনের যদি আমরা প্রত্যেকটা সেকশন ওয়াইজ দেখি, তাহলে সেকশনে আপনি দেখবেন যে বলা আছে ভূমি অপরাধ এবং প্রতিরোধ, অর্থাৎ অপরাধ ঘটার আগে পূর্বেও এটা প্রতিরোধ করবে। সো এই আইনের নামটা যদি আমরা ভালোভাবে দেখি তাহলে সেখানেই দেখা যাবে যে, এবং প্রত্যেকটা সেকশনের পূর্বেই বলা আছে দখল উচ্ছেদ হয়েছে বা হতে পারে যদি থ্রেটেন করা হয়। সো সেক্ষেত্রে আপনার আইনটাতে একটু ক্লিয়ার, যাকে হুমকি দেওয়া হচ্ছে তার কি প্রতিকার রয়েছে, উনি কিভাবে আদালতের দ্বারস্থ হতে পারেন? যখন কাউকে হুমকি দেওয়া হচ্ছে, যেহেতু আইনে বলাই আছে যে হয় বা হয়েছে বা হতে পারে, তাহলে হতে পারে আমাকে যেহেতু থ্রেট হচ্ছে, তাহলে আমি প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের কাছে এটা দরখাস্ত করবো যে আমাকে, আমার জন্য এটা থ্রেট হচ্ছে এই ম্যাটারে। দেন নির্বাহী দখল প্রতিরোধের জন্য, তো দখল যখন প্রতিরোধের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন। কি ব্যবস্থা গ্রহণ করবেন? প্রতিরোধের জন্য উনি প্রথমত হচ্ছে নিজে আদেশ দেবেন যেন এটা কোনোভাবে প্রতিরোধ না হয়, স্ট্যাটাস কো যেটা বলি আমরা, যেভাবে আছে সেভাবে উচ্ছেদ যাতে না হয়, স্থিতি অবস্থা থাকবে। দেন উনি যদি উচ্ছেদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ইতিপূর্বেই বলেছি সেটা উনি ব্যবস্থা গ্রহণ করবেন পুলিশের মাধ্যমে, কিংবা নিজে সশরীরে যে, অথবা আপনার যে উচ্ছেদ হয়েছে তাকে প্রতিস্থাপন করে, এভাবে উনি ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে এই ব্যবস্থাগুলো আমরা পাচ্ছি হচ্ছে খুব ইমিডিয়েটলি। তবে হ্যাঁ, যে কোনো দ্রুত কাজই ভুল হওয়ার সম্ভাবনা কিছু থাকবে। সো এই জন্যই মানে আবার দ্রুত প্রতিকারও তো সবাই চায়, বিঘ্নিত হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যতভাবেই বলি না কেন, সিভিল আদালতে স্বাভাবিকভাবে আমি যখন একটা মামলা ফাইল করি তখন তারা কোনোভাবে 3 মাসের আগে ফার্স্ট ডেটই দেয় না আমাকে, একদম ক্লিয়ারলি। আমার কারণ ওনাদেরও কিছু করার নেই, আমরা যে ওনাকে ব্লেম করবো তা কিন্তু করছি না, কারণ ওনাদের মানে মামলার চাপ এই পরিমাণ। যেমন আগে আমাদের ঢাকা কোর্টেই ছিল মাত্র 4টা যুগ্ম জেলা জজ, এখন সেটাকে বাড়িয়ে 10টা করা হয়েছে যুগ্ম জেলা জজ। তাহলে আদালত বাড়াচ্ছে কিন্তু মামলার চাপও বাড়ছে। সো এটা আসলে খুব কাভার দেওয়া অনেক কষ্টকর তাদের জন্য। অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ভূমি নিয়ে যে বিরোধগুলো হয় এগুলো সীমানা নিয়ে বিরোধ হয়, যে ঠিকভাবে ভূমির আইল ঠিক জায়গায় বসানো হয়নি, এটি নিয়ে একটি বিরোধ হচ্ছে। এই বিরোধের ব্যাপারে যদি কোনো সীমানা
যদি ভেঙে ফেলা হয়, এক্ষেত্রে কি ক্ষতিপূরণ, এই আইনে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে? এখানে স্পষ্টভাবে বলা আছে, যদি আদালত মনে করেন যে এই উচ্ছেদের দ্বারা কিংবা এই আপনার আইল ভাঙার দ্বারা জি, তার কোনো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে সে ক্ষতিপূরণের আদেশ দিতে পারবেন। আদালতের ক্ষতিপূরণের আদেশ দেওয়ার দিতে পারবেন, এখতিয়ার রয়েছে এই আইনে। আর অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সরকারি সম্পত্তি, যেগুলো অর্পিত সম্পত্তি, এগুলো জোরপূর্বক দখল করে রাখা হয়, সেগুলো উদ্ধারের জন্য এই আইনে কি প্রতিকার রয়েছে? জোরপূর্বক যে কোনো সম্পত্তি, এটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক, যে কোনো প্রপার্টি দখল উদ্ধারের জন্য এবং উচ্ছেদের জন্য এবং দখল প্রপার ব্যক্তিকে দেওয়ার জন্যই এই আইনের উদ্ভব। সো যেহেতু এই আইনের উদ্ভবটাই হচ্ছে দখল, যার প্রপার্টি তার দখলটা তাকে বুঝিয়ে দেওয়া। সো এই জন্য আমরা যখন কোনো প্রপার্টিতে যখন কেউ দখলে আছে, যদি এটা প্রমাণ করা যায় যে সরকারি প্রপার্টিতে তারা দখলে আছে, তাহলে কিন্তু এই আইন দ্বারাই উচ্ছেদ হচ্ছে। কারণ এখানে 4 ধারা শেষের দিকে বলাই আছে যে সরকারি সম্পত্তির ক্ষেত্রেও যদি অবৈধভাবে জবরদখল থাকে, তাহলে সেটা উচ্ছেদ করার ক্ষমতা এই আইনে আছে। আমরা দেখেছি যে এই আইনে স্বাভাবিকভাবে চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি দরখাস্ত দায়ের করা যেতে পারে যদি এই আইনে যে অপরাধগুলোর কথা বলা হয়েছে সেগুলো যদি সংগঠিত হয়। তাছাড়া মোবাইল কোর্টের এখতিয়ার দেওয়া হয়েছে, সেটি সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে এখানে মোবাইল কোর্টের যে ম্যাটারটা আছে সেটা হচ্ছে যে অপরাধের প্রকৃতি বিবেচনা করে এবং তার সাজার ধরন দেখে মোবাইল কোর্টের বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। যেমন আমি একটু আগে আপনাকে বলেছি যে 4, সেকশন 4, সেকশন 5 এবং সেকশন 17 ব্যতিরেকে, অর্থাৎ এই 3টা সেকশনেই নন বেইলেবল সেকশন, অর্থাৎ এই সেকশনগুলোতে জামিন দেওয়া যায় না। অন্যান্য যে সকল সেকশনগুলো আছে সেই সেকশনগুলোতে আপনার সাজার পরিমাণ যেটাতে 2 বছর, সেই সকল প্রত্যেকটা সেকশনেই মোবাইল কোর্ট সাজা দিতে পারবেন এবং সেখানে মোবাইল কোর্ট ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কিন্তু মোবাইল কোর্ট ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না যখন কোনো অপরাধ 4, 5 এবং 17 ধারায় সংঘটিত হবে। আর নালিশি দরখাস্তের মাধ্যমে যে মামলাগুলো দায়ের হচ্ছে সেগুলো তো আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পরিচালিত হচ্ছে। জি, এটা তো মামলাতেও বলে দেওয়া আছে যে যেই আইনগুলো এখানে নেই, অর্থাৎ প্রসিডিউরের ম্যাটারটা টোটালি সিআরপিসি কে ফলো করবে। তো প্রসিডিউরের ম্যাটার আমরা যে কোনো মামলায় যখন ফাইল করি তখন দেখা যায় যে হয় পিবিআই অথবা সিআইডি তে তদন্ত দেওয়া হয় মামলাটা। তদন্ত দেওয়া হইলে সেক্ষেত্রে তারা তদন্ত প্রতিবেদন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এবং পিবিআইও উভয় পক্ষকে ডাকায়, যেটা করে এবং উভয় পক্ষের পেপারস নেয়, কাগজপত্র নেয়। নেওয়ার পরে তারপরে দেন 2 পক্ষকে নিয়ে প্রথমে আলাদা আলাদাভাবে বসে, এরপর 2 পক্ষকে নিয়ে একসাথে বসে দেন সে তার মতো করে রিপোর্ট প্রণয়ন করে। প্রাথমিক সত্যতা যদি পায় তাহলে রিপোর্ট দাখিল করে, তারপরে আদালত এবং ওই রিপোর্টের ভিত্তিতে আদালত আমলে গ্রহণ করে এবং সমন বা ওয়ারেন্ট যে প্রসিডিউরে যায়। কিন্তু এইখানে যে এই প্রসিডিউরটা যাওয়ার সময়ও যদি মনে হয় যে আমাকে ইমিডিয়েটলি জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে কিংবা হইতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং এই আদালত উনি দরখাস্ত দিয়ে আদেশ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দরখাস্ত দিয়ে তাকে অবহিত করেও তার আদেশের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই আইনটা অ্যাপ্লাই করতে পারবেন। এই আইনের কি কোনো সংশোধন প্রয়োজন রয়েছে কিনা বলে আপনি মনে করেন? আইনের তো কিছু সংশোধন সবসময়ই দরকার। এই আইনের যে মূল যে ম্যাটারটা সেটা হচ্ছে বা আইনটি কিনা উদ্দেশ্য দলিল যার পূরণ করতে পারছে কিনা, দলিল যার জমি তার, এই যে বক্তব্যটা এই প্রতিবাদ্য থেকে শুরু হয়েছিল, এই প্রতিবাদ্যটা আসলে যথাযথ না সব জায়গাতে। কেননা আমাদের বাংলাদেশের যেই পরিপ্রেক্ষিতে যেই অবস্থা, সেটা হচ্ছে আমরা এসিল্যান্ডে গেলে অনেক সময় এটা বলাই বাহুল্য যে অনেক সময় আমরা অনেক কিছু রেজিস্ট্রি করে নিয়ে আসতেও পারি, কিন্তু সেটা তো একটা দলিল হয়ে গেল। কিন্তু এর পিছনে যে পর্চাগুলো আছে এসিল্যান্ডেরও দোষ নেই, এসিল্যান্ডেরও তেমন কোনো যে অপরাধ বা দোষ তা না। কেননা এসিল্যান্ডের যখন কিছু পেপারসগুলো দাখিল করে, যেমন আমরা যখন একটা নামজারি দাখিল করি তখন ওই নামজারিটা কিন্তু চেক করার বা পরীক্ষা করার মতো সময় বা সুযোগ কোনোটা এসিল্যান্ডে থাকে না। আমরা যখন কোনো পর্চা দাখিল করি সেই সময় কিন্তু ইমিডিয়েটলি যখন উনি রেজিস্ট্রি করতেছেন সে সময় সেগুলো কোনো রেকর্ডে যদি নাম থাকে সেটি তো আর জমির মালিকানা নির্ধারণের কোনো ডকুমেন্ট না, কারণ আমাদের সেটেল প্রিন্সিপাল অনুযায়ী হচ্ছে একমাত্র দলিল দিয়ে মালিকানা নির্ধারিত হবে। রেকর্ডে নাম থাকলেও সেটি দখলের ক্ষেত্রে আদালত বিবেচনায় নিতে পারে যে কার দখলে আছে। শুধু এইভাবে না, তাহলে তো আবার আপনার যে ওয়ারিশ সূত্রে যে প্রাপ্ত সম্পত্তি সেই সম্পত্তিগুলো তো শুধু পর্চা দিয়েই হবে, কিন্তু সেখানে তো যিনি যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন তার বায়া দলিলগুলো তো আদালত পরীক্ষা করতে হবে, তার বায়া দলিল লাগবে। কিন্তু যার কাছ থেকে পেয়েছেন
মানে যে ওয়ারিশ সূত্রে পাবে তার শুধু ওয়ারিশান সার্টিফিকেট হলেই হবে, জি, এবং ওয়ারিশান সার্টিফিকেট হলেই শুধুমাত্র সে নামজারিগুলো করতে পারবে। তাহলে এখানে তো সব ক্ষেত্রে যে দলিল লাগতেছে, যেমন আমরা যখন সিএসএ যাই তখন সিএসএ থেকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময়ই সিএসএ যার প্রপার্টি ছিল এসে তার সন্তানরা বা তার ভাইয়েরা, তাহলে এই যে তার সন্তানরা বা ভাইয়েরা যে প্রপার্টিটা রিসিভ করতেছে এখানে তো কোনো দলিল নেই, বায়াদলিল নেই, কারণ এখানে বায়াদলিলের কোনো সুযোগই নেই। জি, বায়াদলিলের কোনো সুযোগ নেই এই কারণে যে আমি বলবো যে এখানে যে আপনি বায়াদলিলটা করবেন কার সাথে করবেন, আপনি তো তার বাবা মারা গেছে, ছেলে সম্পত্তির মালিক হয়েছে, তাহলে আপনি এটা বায়াদলিল কিভাবে হবে? সেক্ষেত্রে আমরা ওই তাহলে আপনি বলছেন যে ওয়ারিশান সম্পত্তিগুলোতে দলিলের বিষয়টি আসলে সবসময় দেখানোর সুযোগ নেই। জি, অ্যাডভোকেট রুবেল, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।